তোমরা কম বেশি সকলেই জানো যে মরুভূমি অঞ্চলে তেমন মানুষ থাকে না, মানে আমরা যেদিকেই তাকাই শুধু বালি আর বালি। তো এই মরুভূমি অঞ্চলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝতেই পারছি যে সেটা অবশ্যই আমাদের কারণে ক্ষতিকর। তাই আজ আমরা আলোচনা করব যে মরু অঞ্চলের প্রসারণ কেমন করে হচ্ছে এবং এই প্রসারণ আমরা কি কি উপায় অবলম্বন করে প্রতিরোধ করতে পারি। প্রথমেই আমাদের জানতে হবে যে মরুকরণ কি। ব্যবহারযোগ্য বা উৎপাদনশীল জমি, মানে যে জমিতে ফসল ফলে, সেই জমি যদি প্রাকৃতিক কারণে বা মনুষ্য সৃষ্ট কারণে অর্থাৎ মানবীয় কারণে সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায় তাহলে তা মরুভূমিতে পরিণত হয়। আর কোনো জমির এভাবে রূপান্তরিত হওয়ার নাম হলো মরুকরণ। ইউনেস্কো ও FAO, যা হলো একটা সংস্থা, তাদের সংজ্ঞা অনুযায়ী কোনো জমির যে একটা জৈবিক ক্ষমতা থাকে তা যদি হ্রাস পায় অথবা পুরোপুরি ধ্বংস হয়, তার ফলে মরু সদৃশ অর্থাৎ মরুভূমির মতো যে অবস্থা বা পরিবেশ সৃষ্টি হয় তাকে বলে মরুকরণ। যেহেতু পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ঘটছে তাই পৃথিবীর মরুভূমির আয়তনও বাড়ছে। এবার মরুভূমির প্রসারণের কারণগুলো আলোচনা করা যাক। নাম্বার 1 কারণ হলো জলবায়ুগত পরিবর্তন। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 12,000 বছর আগে পৃথিবীর অক্ষের সামান্য পরিবর্তনের ফলে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন মৌসুমী জলবায়ু উষ্ণ হয়ে ওঠে এবং আফ্রিকার সেনেগাল উপকূলে মৌসুমী বায়ু দুর্বল হয়ে দক্ষিণে স্থানান্তরিত হয়। ফলে সাহারা, থর, আরব মরুভূমি এই অঞ্চলগুলোতে মরুকরণ প্রক্রিয়া দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে সাহারার সাহেল অঞ্চলে বর্তমানে প্রতি বছরে প্রায় 48 কিলোমিটার এলাকায় মরুভূমির প্রসার ঘটছে। এ প্রসঙ্গে বলি যে মৌসুমী বায়ু একটি ঋতুভেদে প্রবাহিত বায়ু প্রবাহ, যার সম্পর্কে আমরা সেকেন্ড চ্যাপ্টার মানে বায়ুমণ্ডলের ডিটেলসে আলোচনা করব। সেকেন্ডলি, জলবায়ুগত পরিবর্তন বললে যা বলতেই হবে তা হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। আমরা সকলেই কম বেশি এই ব্যাপারে অবগত যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে এক্সট্রিম ইভেন্টস যেমন ধরো খরা ও বন্যা, এগুলোর রিপিটেশন বা পুনরাবৃত্তির হার এবং ইন্টেন্সিটি বা তীব্রতা বাড়ছে। ফলে এমন একটা জায়গা যা নর্মালি শুষ্ক অঞ্চল, সেখানে যদি খরা হয় তবে সেখানকার বনভূমির প্রোডাক্টিভিটির উপরে বড় একটা প্রভাব পড়বে। যেমন গাছপালা জলের অভাবে মারা যাবে, তার ফলে গাছপালা না থাকায় বায়ু অবাধে বয়ে যেতে পারবে আর সহজেই শিলাকে চূর্ণ বিচূর্ণ করে বালিতে পরিণত করতে পারবে, আর সেই বালি দিয়ে আশেপাশের সংলগ্ন এলাকাকে ঢেকে ফেলবে। তাই যদি এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে তাহলে স্বাভাবিকভাবেই মরুকরণ ঘটবে। নাম্বার 2 হলো অবৈজ্ঞানিক কৃষি ও ভুল জলসেচ ব্যবস্থা। শুষ্ক মাটিতে যে সকল ফসল ভালো জন্মায়, যেমন জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি মিলেট জাতীয় শস্য, সেই সব ফসল চাষ না করে যদি তার পরিবর্তে অন্য ফসল চাষ করা হয় তবে জলসেচের জন্য অতিরিক্ত ভৌমজল উত্তোলিত হয়, মানে মাটির নিচ থেকে জল ওপরে তোলা হয়। তো সেই জলের ব্যবহারের পরিমাণ বাড়বে। এর ফলে মাটির নিচে জলের সাথে মিশে থাকা লবণ ভূপৃষ্ঠে জমা হতে হতে একটা পুরু লবণের স্তর তৈরি হবে এবং মাটি অনুর্বর হয়ে পড়বে, যা পরবর্তীকালে মরুভূমিতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 3 হলো অত্যাধিক বৃক্ষচ্ছেদন। নগরায়ন, শিল্পায়ন, দৈনন্দিন জীবনের বিলাসিতার কারণে আমরা প্রচুর পরিমাণে বনভূমি ধ্বংস করে ফেলছি। যেমন ধরো, আমরা একটা নর্মাল চেয়ারও কিন্তু ইউজ করতে পারি, কিন্তু আমাদের একটা ওয়েল ডিজাইন্ড বড় একটা চেয়ার চাই, কিন্তু তার কোনো প্রয়োজনই নেই। তো এই সমস্ত কারণের জন্য যে আমরা বনভূমি ধ্বংস করে ফেলছি, ফলে সেই পার্টিকুলার অঞ্চল বৃষ্টির অভাবে শুষ্ক হয়ে পড়ছে, কারণ আমরা জানি যে বনভূমি বৃষ্টি ডেকে আনে, যার ফলে বৃষ্টির অভাবে পরবর্তীকালে ওই অঞ্চল মরুভূমিতে কনভার্ট হয়ে যেতে পারে। নাম্বার 4 হলো অতিরিক্ত পশুচারণ। অতিরিক্ত পশুচারণের ফলে চারণভূমি অর্থাৎ যে জমিতে পশু চড়ছে সেটা উদ্ভিদহীন হয়ে যায়, যার কারণে বায়ু খুব সহজে এই সব এলাকাকে বালি দিয়ে ঢেকে ফেলে। এই সব কারণে মরুভূমির সম্প্রসারণ ঘটে চলেছে। যেভাবে মরুভূমির সম্প্রসারণ ঘটছে তা অবশ্যই একটা কনসার্ন হওয়ার মতোই ব্যাপার। তাই মরু অঞ্চলের সম্প্রসারণ রোধ করার জন্য দ্রুত কিছু পদক্ষেপ আমাদের নেওয়া প্রয়োজন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা UNEP অনুসারে সাহেল অঞ্চল, ইথিওপিয়া ও সোমালিয়া অঞ্চলে
এই মরুকরণ প্রক্রিয়া এমন পর্যায়ে চলে গেছে যে সেখানে ক্ষতি হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। কিন্তু এখনো কয়েকটি অঞ্চলে যদি উপযুক্ত কিছু ব্যবস্থা নেওয়া হয় তাহলে ভূমির পুনরুদ্ধার করা যেতে পারে। প্রথম পদক্ষেপ হলো মরুভূমির যে প্রান্তভাগ সেই প্রান্ত বরাবর নিবিড়ভাবে বনভূমি গড়ে তুলতে হবে। সেই বনভূমিগুলো অবশ্যই মরু জলবায়ুর উপযুক্ত হবে, মানে মরু জলবায়ুতে যে উদ্ভিদ জন্মায় সেগুলো রোপণ করতে হবে। কারণ বনভূমি অনেকাংশেই মাটির ক্ষয় রোধ করবে এবং সমান্তরালভাবে গাছ লাগিয়ে একটা শেল্টার বেল্ট বা আশ্রয় বলয় তৈরি করলে বায়ুর প্রবাহ পথে প্রতিবন্ধকতা অর্থাৎ একটা বাধার সৃষ্টি হবে, যার ফলে বায়ু প্রবাহের গতি অনেকাংশেই রোধ করা যাবে। সেকেন্ডলি, আমাদের পশুচারণের পরিবর্তে পশু পালন করতে হবে এবং নির্দিষ্ট জমিতে পশুচারণ করতে হবে, কারণ আমরা আগেই জানলাম যে পশুচারণের মৃত্তিকা ক্ষয় অনেকটাই বাড়ে। থার্ডলি, কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার না করে গোবর গ্যাস, ঘুঁটে, এলপিজি প্রভৃতি বিকল্প পদ্ধতিগুলো আমাদের কিন্তু অবলম্বন করতে হবে। নাম্বার 4 হলো ভৌমজল, মানে মাটির নিচে যে জল রয়েছে তার অপরিকল্পিত ব্যবহার বন্ধ করে একটা সার্টেন অ্যামাউন্ট উত্তোলন করতে হবে এবং তার যথাযথ ব্যবহার করতে হবে। নাম্বার 5 হলো মরুভূমিতে খুব কম বৃষ্টি হলেও যখন বৃষ্টি হয় তখন কিন্তু দ্রুত অনেকখানি বৃষ্টিপাত হয়। সেই জল ধরে রাখার জন্য গর্ত, চেকডাম প্রভৃতি কিন্তু তৈরি করা দরকার। রিসেন্টলি সাহেল মরুকরণ প্রতিরোধে সাহারা মরুভূমির পার্শ্ববর্তী 11টি দেশ বৃহৎ সবুজ দেওয়াল অর্থাৎ গ্রেট গ্রিন ওয়াল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রিন ওয়াল মানে বুঝতেই পারছি যে এটা অবশ্যই একটা দেওয়াল যা গাছ দিয়ে তৈরি। এই প্রকল্পে মরুভূমির মধ্য দিয়ে পশ্চিম থেকে পূর্বে 1.17 লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে সবুজ দেওয়াল গড়ে তোলা হয়েছে। ভারতেও এই প্রকল্প গৃহীত হয়েছে। তো ভারতের থর মরুভূমির প্রসার রোধ করার জন্য আরাবল্লী ছাড়িয়ে দিল্লি পর্যন্ত আড়াআড়িভাবে বৃক্ষরোপণের মাধ্যমে এই গ্রেট গ্রিন ওয়াল গড়ে তোলা হচ্ছে। তাই এই সব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে এবং প্রপার প্ল্যানিং এর মাধ্যমে মরুভূমির সম্প্রসারণ রোধ করা যেতে পারে।